সংসার তখনই সুখের হবে যখন স্বামী বলবে, আমার বউ যেমনই হোক সেটা আমি দেখব, তার বদনাম করার অধিকার কারও নেই। আর স্ত্রী বলবে, স্বামী যেমনই হোক সেটা আমি দেখব, তার বিপক্ষে কোনো কথা শুনতে আমি রাজি নই। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। আমার প্রাণের আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে অনেক 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 বেশি ভালোবাসা দিবেন। আজকে আমি একটা জনপ্রিয় তরকারি করব, যে তরকারিটা আমাদের আত্রাইতে ভীষণ 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 সবার প্রিয়। আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এখানে ছোট্ট একটা আলু খুব চিকন চিকন করে পেঁয়াজের মতো করে কেটে নিয়েছি, আর কিছু নিয়েছি আলু আর পেঁয়াজ একসঙ্গে করে সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে ছোট মাছে দিয়ে রান্না করব। প্রত্যেকটা জিনিসই খুব কঠিন। যখন আমি রান্না জানতাম না তখন আমার কাছে রান্না ছিল ভীষণ ভয়ের একটা ব্যাপার, আর যখন রান্না করা শিখে গেলাম তখন অজানা একটা রান্নাও মনে হয় যে আমি পেরে নিব, এতটাই মনে এখন সাহস। তো মানুষের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা নতুন নতুন জীবনগুলোই কিন্তু অনেক ভয়ের এবং কঠিন হয়। আর সেই মুহূর্তগুলোর সময় যদি খুব খুব পাশে, খুব কাছে যদি কাউকে পাওয়া যায়, কোনো আপনজন, কোন কাছের কেউ, তাহলে কিন্তু খুব সহজেই সেই কঠিন সময়গুলো, ভয়ের সময়গুলো কিন্তু পার করে নেওয়া যায়। আমরা মেয়েরা, আমাদের চিরাচরিত নিয়ম, আমরা বড় হব, আমরা শ্বশুরবাড়িতে আসব, এটা আল্লাহর দেওয়ার নিয়ম। আর সেই শ্বশুরবাড়িতে এসে মানিয়ে নিতে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয়। যদি আমাদের প্রিয় হাজব্যান্ড, আমাদের প্রাণের প্রিয় স্বামী যদি আমাদেরকে খুব সাপোর্ট করে, তাহলে কিন্তু সেই কঠিন সময়গুলো, ভয়ের সময়গুলো কিন্তু আমরা খুব সহজেই পার করে নিতে পারি। আর আমার মনে হয় যে শ্বশুরবাড়িতে প্রত্যেকটা পরিবারেই দেখা যাবে যে পরিবারে এমন কেউ একজন থাকে যে কিনা বা যারা কিনা উল্টাপাল্টা কথা বলতেই থাকে, আর সেই কথাগুলো আসলে আমাদের স্বামী স্ত্রী উভয়েরই না শুনে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো। তাহলে সেই সম্পর্কটা খুব সুখের হয় এবং শান্তির হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার হাতে মাখা এই ছোট মাছ রান্না করা হয়ে গেছে। আর এটা ছিল আমার বৃষ্টির দিনের ভিডিও, তাই তো বাইরে রান্না করতে পারিনি, বাড়ির ভেতরেই রান্না করছি। আর এখন আমি রান্না করব সেই বিখ্যাত, খুবই জনপ্রিয় আলুঘাটি তরকারি। এই আলুঘাটিটা আমার বাবার এলাকায় কিন্তু ভীষণ সবার প্রিয়। বলতে গেলে এটা যতদূর সম্ভব উত্তরবঙ্গেই খুব প্রিয় একটা তরকারি। আলুঘাটি অনেক অনেক বড় অনুষ্ঠানেও কিন্তু আগে এই আলুঘাটিটা করা হতো। তো যাই হোক, আলুঘাটি, লাউঘাটি, এ ধরনের ঘাটি কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে মাছ দিয়ে এই ধরনের ঘাটিগুলো বেশি ভালো লাগে। তো আমি আজকে আলুঘাটি করব মাছ দিয়ে। সিলভারের মাছ আছে, সেই মাছ মাথা নিব, কয়েক পিস মাছ নিব, নিয়ে এই আলুঘাটিটা করে নিব। তো সমস্ত মশলা আমি কষে নিলাম, নিয়ে এখন মাথা মাছ সহ দিয়ে দিলাম। এখন এগুলো আমি খুব ভালো করে কষাবো। আসলে কষানোটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু যে কোনো তরকারি খেতে ভালো লাগে। মশলা বেশি বেশি কষালে কিন্তু মশলার একটা যে কাঁচা কাঁচা গন্ধ সেটা থাকে না। তো যাই হোক, মাছ মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর বাইরের অবস্থা তো আমরা সবাই জানি, বৃষ্টির দিনে কি অবস্থা হয় বাইরে। তো আমার কয়েকটা কলমি শাকের ডগাগুলো কাটতে ইচ্ছে হয়েছে, তাই তো বৃষ্টির কথা না ভেবেই আমি চলে গেলাম বাইরে কিছু কলমি শাকগুলো কাটতে। যদিও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো সমস্যা নেই, এই বৃষ্টিতে যাব। আর খুবই বেশি বৃষ্টি হলে কোনো প্রয়োজনে বাইরে গেলে আমি ছাতা ব্যবহার করি। তাছাড়া এইরকম টিপ টিপ বৃষ্টিতে কিন্তু ছাতা আমি একদমই নেই না, কারণ ছাতাটা আমার খুবই বিরক্তির একটা বিষয়। যদিও বৃষ্টিতে ছাতাটাই বেশি প্রয়োজন, তারপরেও। তো যাই হোক, ভিজে ভিজেই কিন্তু আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছি। ভাবছেন যে আমি এই সময় কলমি শাক হয়তো রান্না করব, যেটাই করি না কেন কলমি শাকের, কিন্তু না আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি কলমি শাক কিন্তু রান্না করব না। তবে কলমি শাক যেহেতু কাটছি, সেহেতু কিছু একটা তো করবই। কি করছি না করছি সবই আপনারা দেখতে পাবেন। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথেই থাকবে। আলহামদুলিল্লাহ, নিচের শাকগুলো একদিন, মনে হয় একদিন অথবা 2 দিন কেটেছিলাম, ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু শাকগুলো ভীষণ বড় হয়ে গিয়েছে। আমার মুরগিগুলো তো একটু করে ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়। তো যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, ওরা একদমই বের হতে পারছে না, সে কারণে আছে মোটামুটি ভালো। আর ছাদ বাগানের কলমি শাকগুলো আলহামদুলিল্লাহ খাওয়ার একদম উপযুক্ত হয়ে গেছে, ওগুলোও যেহেতু খেয়েছি একবার, তারপরেও। তো কাটাকাটি শেষ, কলমি শাক কেটে নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিলাম। আর এই যে মাছ কষাতে কষাতে আমি চলে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার মাছ কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি সেই আলু সেদ্ধ করা মাখানো আলুগুলো, মানে আমি আলু সেদ্ধ করে সুন্দর করে ভেঙে এরকম করে মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোই দিয়ে দিলাম। এখন মাছ আর আলু খুব সুন্দর করে কষিয়ে নিব। আর আলুরও কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, বিশেষ করে আলু ঘাটি করলে সেই গন্ধটা বেশি পাওয়া যায়। এই জন্য আলু ঘাটি করার সময় কিন্তু আলুটাকে অনেকক্ষণ ধরে কষাতে হয়। তো আমি বেশ কিছুক্ষণ ধরে আলুটা কষিয়ে নিব, এবং অবশ্যই অল্প জালে কষিয়ে নিব, না হলে আলু বা এই ঘাটি ঘুটি ধরনের কোনো তরকারি রান্না করলে কিন্তু খুব সহজে
সহজেই নিচে লেগে যায়। তো আমার কিন্তু অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি অনেকক্ষণ ধরেই আবার টকবগিয়ে ফুটিয়ে নিব। তো এখানে ফুটতে থাকুক, চলেন এই ফাঁকে আমি আরও একটা কাজ করে নিই। কয়েকদিন আগে আমি নদীর মাছ নিয়েছিলাম, যে নদীর মাছগুলো আজকেও রান্না করছি, সেখান থেকে কয়েকটা জীবিত মাছ কিন্তু আমি একটা পাতিলে পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর সেই মাছটার পানি প্রত্যেক দিনই চেঞ্জ করে দিয়েছি। তো আজকে হঠাৎ করে আমার মনে হলো যে মাছগুলো ওই পাতিলে বাহিরে না রেখে মাছগুলোকে আমি আমার এই কাচের বয়ামটাতে যদি রাখি তাহলে কেমন হয়, যে ভাবা সেই কাজ। যেমনি মনে হয়েছে অমনি কিন্তু আমি চলে এসেছি বাইরে। এসে আমার রান্নাঘর থেকে, মানে আমার বাইরের রান্নাঘর থেকে পাতিল থেকে এই মাছগুলো কাচের বয়ামে উঠিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, মাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, ওখানে যেহেতু রাখবো না তাই তো নিয়ে চলে আসলাম আমার রান্নাঘরে। আর এখনই হবে সেই কারিশমাটা হচ্ছে কলমি শাকগুলো কিন্তু আমি আসলেই কেটে এনেছি খাওয়ার জন্য না। এটা এখন আমি এই বয়মের ভেতরে কলমি শাকগুলো সুন্দর করে দিয়ে দিব। আর একটু বেশ বড় বড় করে কেটেছি, যেহেতু বয়মটা আমার কিন্তু ছোট না, বেশ বড়, তাই তো একটু কলমি শাকের ডগাগুলো একটু বড় বড় করে কেটে নিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি বয়মের মধ্যে। যেহেতু আমি এখানে মাছ রেখেছি, আর এই গটির মাছ কিন্তু খুব সহজে লাফে লাফে পড়ে যায়। আর এই গটির মাছের সাথে কিন্তু 2টা কই মাছও আছে। তো আমি খুব সুন্দর করে এই যে কলমি শাকের ডগা দিয়ে ওদেরকে রেখে দিলাম। জানি না ওরা কয়দিন জীবিত থাকবে বা কী অবস্থায় থাকবে। আর কলমি শাকগুলো তো পানি পেলে জীবিত থাকে এবং অনেক ভালো হয়, তরতাজা হয়, এটা ভেবেই কিন্তু কলমি শাকের ডগাগুলো কিন্তু আমি এনে রেখেছি। আমি এদেরকে কি খেতে দিব এখন পর্যন্ত জানি না। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা যদি কেউ জেনে থাকেন যে মাছকে আসলে কি খাবার দিতে হবে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর খাবারটা যেন অবশ্যই আমার ঘরের খাবার হয়, কারণ আমি একটু বাইরে থেকে কোনো খাবার কিনতে চাই না। তো যাই হোক, যেহেতু রান্নাঘরে রেখেছি মাছটাকে, তাই তো এখানে রান্নাও করতে পারছি আর মাছের কাজগুলোও করে নিতে পারলাম। আমার আলু ঘাটি কিন্তু হয়ে গেছে। আর অফ ক্যামেরায় আমি মসুরের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডালটাকেও আমি ভর্তা করে নিচ্ছি। আর মসুরের ডাল আমার আজকে খুব বেশিক্ষণ ভিজে রাখা হয়নি, তাই তো খোসাগুলো খুব ভালো ওঠেনি জন্য কিন্তু মসুরের ডালের ভর্তার কালারটা একদমই ভালো আসেনি। দয়া করে কেউ কিছু মনে করবেন না। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, যদিও দেখতে খুব ভালো হয়নি, তারপরেও। তো যাই হোক, আমার রান্নাবান্না সব শেষ। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।